কি মজা কি মজা। ধ্রুবদা জামাই বাবু হয়ে প্রথম আমাদের বাড়িতে আসছে, সঙ্গে নিয়ে আসছে এক রাশ হাসি খুশি আর আনন্দ। তাই তো আমার আনন্দের সীমা নেই। জামাই বাবু এলে জামাই বাবুকে জিজ্ঞাসা করব, আচ্ছা জামাই বাবু আপনারা তো প্রেম করে বিয়ে করেছেন, তাহলে বলেন তো বিয়ের আগে না বিয়ের পর? বিয়ের আগে। তাই তো আমি তোমার সঙ্গে বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে। বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করার আনন্দটাই আমার সব সময় কেমন একটা ভয় ভয় আনন্দ মিশে থাকে। ছোবো কি ছোবো না, খাবো কি খাবো না করে সময়টা কেটে যায়। যদিও খাওয়া খাইয়ের ব্যাপারটা কিছু ঘটে, সেটা হলো লুকিয়ে লুকিয়ে সন্দেশ করার মতো। হ্যাঁ, প্রেম সম্বন্ধে আপনার বিশাল অভিজ্ঞতা। জীবনে কতগুলো প্রেম করেছেন? দুঃখের কথা কি বলবো মাইরি, প্রেম করার মতন মানুষই পেলাম না। তাই তো মাঝে মাঝে মনের দুঃখে গাই, এমন মানুষ পেলাম না রে যে আমার প্রেম দিল না, রে আমায় ভালোবাসলো না। ভীষণ ভয়ঙ্কর ভয়ানক দুঃখ আপনার। আমার দুঃখের অর্ধেক আমি তোমাকে দিতে চাই চাপা। আমিও দেওয়ার জন্য দুয়াত বাড়িয়েছি। আপনার কথাগুলো দেখছি না ভীষণ মিষ্টি। ও তাই নাকি? বলা আপনিও না যাই জানো, প্রেম না করলেও আমি তো অনেক প্রেমের অভিনয় করি। আচ্ছা, এই যেমন ধরো লাইলা মজনুদের মজনু, আর দেবদাস ফলাতে দেবদাস, আরো কত কি। তাই তো আমার অভিনয়ে মুগ্ধ হয়ে এদেশের নাট্যজি শ্রোতারা আমার নাম দিয়েছে কুমার হরিপদ। কি ভীষণ মিষ্টি না। একখানা প্রেমের অভিনয় করে দেখাবো। জয় দেখাবেন। তোমাকে কিন্তু ওই দেবদাস প্রেমিকার পার্বতীর পক্ষে দিতে হবে। নিশ্চয় দেব। তাহলে শুরু করা যাক। যাক। দেবদাস আর পার্বতী দুজন দুজনের গভীর প্রেমে মগ্ন। একটা দিন তারা কেউ কাউকে চোখে দেখা না দেখে থাকতে পারে না। ইতিমধ্যে পার্বতীর বিয়ের কথা পাকা হয়। সেই দুঃসংবাদ যারা যেন যে কার্যবের দ্বারা অপেক্ষা করে অভাগানী পার্বতী। হ্যাঁ, কার্যব বা কার্য যাও একটা কিছু হবে। মনে করো এই গানটাই হলো সেই নদীর ধার। কার্যব কিংবা কার্য, আর মনে করো তুমি পার্বতী এইখানে অস্থির ভাবে পায়চারি করছো, আর দূর থেকে পাগলের মতন ছুটে আসছে তোমার প্রেমিক দেবদাস। কি ধরনের ডায়লগ হলো? কিন্তু অভিনয়টা বেশ, আমি তাহলে যাচ্ছি। তবে তোমার এই কুমার হরিপদে একটা কথা শুনে রাখো চাপারানি, তোমারই মাটি রয়েছে মালাটি গতিছেছে। আমি একেবারে দিশেহারা হয়ে গেছি। আর কখনো এই বাড়িতে এলে না। ওকে আমি দিদি জামাই বাবু কোথায় আছে? ও পেছনে আছে বুঝি? দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আমি দিদিকে ডেকে নিয়ে আসছি। দিদি বাড়া আর কখনো এই বাড়িতে তোর দিদির নাম তুই মুখ উচ্চারণ করবি না। কেন বাবা? মনে করবি
মারা গেছে। না বাবা না। বাবা তোমার মুখখানা এমন গম্ভীর কেন? বলো কি হয়েছে? কি হয়েছে আমার দিদি? বলো, একটিবার বলো, চুপ করে থেকো না বাবা, বলো সত্য করে বলো কি হয়েছে। ভালোবাসার শিকার হয়ে বকুল আজ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। প্রবঞ্চক মিথ্যাবাদী হলো প্রতারণার জালে বন্দি করে বকুলের সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব ধূলিসাৎ করে দিয়েছে। তাই তো আমাদের বকুল তার নিজের ঘরের বিনিময়ে যাত্রা। না বাবা না, কিছুতে হতে পারে না। তুমি তার মতো মানুষ কখনো কখনো এমন নিষ্ঠুর হতে পারে না বাবা। না বাবা না, ভালোবাসা সম্পর্কে তোমার ধারণা সম্পূর্ণ ভুল। প্রকৃত ভালোবাসা জীবনে গড়ার স্বপ্ন দেখাই বাবা, ভাঙার নয়। ভাগ্যের বিড়ম্বনায় দিদি হয়তো তার ভালোবাসার স্বীকৃতি পায়নি, কিন্তু আমার বিশ্বাস আমার আর নক্ষত্রদার ভালোবাসা কোনোদিনও ব্যর্থ হবে না বাবা। নক্ষত্র নামে একটি ছেলেকে আমি ভালোবাসি এবং তাকে আমি বিয়ে করতে চাই। না, ওই মিথ্যে ভালোবাসার ঠুনকো বিয়ে আমি কিছুতেই মানব না। ছাপাও মানতে হবে বাবা, মানতে হবে। ওই নক্ষত্রদা ছাড়া আমি যে অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাবা। আমি কি বললি? তুই কি বললি চাপা? আমার অবাধ্য হয়ে তুই? হ্যাঁ হবেই তো। সেই ছোট্টবেলা তোদের মা মারা যাওয়ার পর তোদেরকে যে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, মনে আছে রে মা? আর তাই যদি থাকতো তাহলে তোরা নিজেদের স্বার্থের জন্য এই আমার মান সম্মান নিয়ে এইভাবে ছিল। বাবা গো, তুমি আমাকে ভুল বুঝছো বাবা, তুমি আমাকে ভুল বুঝছো বাবা। ভুল হোক আর ঠিকই হোক, আমারও শেষ কথা শুনে রাখ চাপা। আমার কথার অবদ্ধ হয়ে তুই যদি তুই ভালোবাসার হয়ে ওই ছেলেটাকে বিয়ে করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা তুমি কি দিব্যি দিয়ে গেলে গো বাবা? তুমি আমাকে কি দিব্যি দিয়ে গেলে? ইচ্ছে যে মৃত্যু আমার কাছে অনেক শ্রেয় ছিল। এখন আমি কি করবো? আমি কেমন করে সহজ সরল নক্ষত্রদার মুখে বাজের আঘাত এনে বলবো, নক্ষত্রদা তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব না। অসম্ভব। কখনোই আমার ভালোবাসার মানুষ নক্ষত্রদাকে আমি আঘাত দিয়ে ফিরিয়ে দিতে পারবো না। ওই নক্ষত্রদাকে আমি। তাহলে আমার শেষ কথা শুনে রাখ চাপা। আমার কথা অবাক হয়ে তুই যদি ভালোবাসার করে তুই ওই ছেলেটাকে বিয়ে করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ঈশ্বর, তুমি আমাকে বলে দাও ঈশ্বর, এখন আমি কি করবো ঈশ্বর, এখন আমি কি করবো? একই চাপা, তোমার চোখে জল, তুমি কাঁদছো? না না,
তোমার এই হাসি মাখা মিষ্টি মুখখানার মাঝে ওষুধ মানায় না। কি হচ্ছে আমায় বলো? কেন এসেছো তুমি এখানে? কি চাই তোমার এখানে? হ্যাঁ তুমি 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 কেন অযাচিত ভাবে নির্লজ্জের মতো বারবার এখানে ছুটে আসো? আমি জানতে পারি কি? চাপা, এসব তুমি কি বলছো? তুমি নিশ্চয় অসুস্থ। না, আমি সম্পূর্ণ সুস্থ। সুস্থ মস্তিষ্কে আমি তোমাকে বলছি, আর কখনো কোনোদিনও তুমি এখানে আসবে না। চলে যাও তুমি। কেন চাপা, কেন? কোন অপরাধে তুমি আমার মুখে এভাবে বাজে আঘাত দিতে চাইছো? মনের অজান্তে যদি কোনো অন্যায় করে থাকি সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমার ভালোবাসাকে তুমি এভাবে ফিরিয়ে দিও না চাপা। আমাকে ভালোবাসার মতো কতটুকু যোগ্যতা আছে তোমার? বলো, কতটুকু যোগ্যতা আছে? আমাকে সুখী করার মতো কি কি আছে তোমার? কি বিশাল হৃদয় আছে। কত গয়না দিয়ে তুমি আমাকে সাজিয়ে রাখতে পারবে? অপুরন্ত ভালোবাসার গয়না দিয়ে আমি তোমার মন প্রাণ সাজিয়ে রাখবো চাপা। ওই ভালোবাসার কাঙাল ভিখারি এই যুগে অর্থ সম্পদ না থাকলে কখনো কাউকে ভালোবাসার স্বপ্ন দেখানো যায়। তাই তো তোমার মতো একটা ভিখারির ভালোবাসাকে গ্রহণ করতে তোমার লজ্জা হয়, লজ্জা। ঠিক বলেছ চাপা, তুমি ঠিক বলেছ। বামন হয়ে আর কখনো চাঁদ ধরতে এসো না। যাও, চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। ঠিক বলেছ চাপা, তুমি ঠিক বলেছ। আমার মতো কাঙাল ভিখারি কখনো ভালোবাসার স্বপ্ন দেখা যায় না। চলে যাও, চলে যাও নক্ষত্রদা, তুমি এখান থেকে চলে যাও। আমি চলেই যাচ্ছি চাপা, আমি চলেই যাচ্ছি। আমার অবাঞ্ছিত ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে চিরতরে তোমার জীবন থেকে আমি দূরে চলে যাচ্ছি। আমার ভিখারি ভালোবাসা কখনো তোমার সুখের অন্তরালে দুঃখের প্রদীপ জ্বালাবে না। আমার ব্যর্থ প্রেম কখনো তোমার স্মৃতির বর্জ্য হয়ে তোমার হৃদয়ে আঘাত করবে না। তোমার মনের আঘাত থেকে এই অবাগা নক্ষত্র চিরতরে হারিয়ে যাবে চাপা, চিরতরে। নক্ষত্রদা! ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভিখারি প্রেম যাযাবর হয় অজানাতে, অজানাতে হারা। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, আর ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভিখারি প্রেম যাযাবর হয়ে, ভিখারি প্রেম যাযাবর হয়ে অজানাতে হারা, অজানাতে হারা। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, আর ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল। নক্ষত্রদা! কেন কেন তুই এই কাজ করলি হতভাগী? ওরে আঘাতই যদি দিলি তাহলে তুই ভালোবেসেছিলিস কেন? বিশ্বাস করো, বিশ্বাস করো নিবেদিতা, এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। বাবাকে বাঁচাতে নির্মম নিষ্ঠুরের মতো নক্ষত্রদার নরম মনটাকে আমি কখনো করে দিতে। চাপা! কিন্তু বিশ্বাস করো নিবেদিতা, বিশ্বাস করো, এই আমার মনের কথা নয়। আজও ওকে আমি ভালো মিথ্যে কথা। কাউকে ভালোবাসলে এইভাবে আঘাত দেওয়া যায় না। সত্যি সত্যি তুই এতদিন ভালোবাসার অভিনয় করেছিস ওই নক্ষত্রের সঙ্গে। তুই একটা মিথ্যাবাদী, তুই একটা নিষ্ঠুরা, তুই একটা পাষাণী। স্মৃতির আলেয়া
চলে ঠিকই আশা বড় চরে ব্যর্থ অতি কেঁদে কেঁদে মরে বেদনা পালু চরে বেদনার পালু চরে চলে ঠিকই ঠিকই আশা বড় চরে ব্যর্থ অতি কেঁদে কেঁদে মরে বেদনা বালু চরে বেদনার বালু চরে দুটি মন কাঁদে দুজনার তরে দুটি মন কাঁদে দুজনার তরে বেদনার বালু চরে জানাতে ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল ভিখারি প্রেম যাযাবর হয়ে অজানাতে হারা অজানাতে হারা ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল যেওনা 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 নিবাদা যেওনা তুমি 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 চলে যেও না আমার নক্ষত্রটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দিয়ে দাও বিশ্বাস করো আমি নক্ষত্রটা ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না আমি থাকতে পারবো না ওই নক্ষত্র ঠিক করেছি আমি ঠিক করেছি ভালোবাসার কপাল বিকারি ওই নক্ষত্রটাকে তাড়িয়ে দিয়ে আমি ঠিক করেছি আমি ঠিক করেছি সত্যি সত্যি আমি নিশ্চয় সত্যি আমি পাশানি আমি আপনার ঝর্ণা চালাতে পারবো সেদিন আমার চুকিয়ে দিয়ে আর কেউ হবে না বাবু আপনি আমি তোমার জন্য বহুত গড়িয়া খবর নিয়ে এসেছি গড়িয়া খবর আমার জন্য জি চাপা আমার অফিসের বসকে বলে তোমার চাকরির সব ব্যবস্থা ফাঁকা করে এসেছি আগামীকাল হবে তোমার ইন্টারভিউ আর পোস্ট হবে জয়েন যা বাচ্চা বা চুপ করে আসো কেন তবে কি চাকরি করা না পছন্দ আছে মন আমার সায় না দিলেও চাকরি আমি করবো চুমনা বাবু সত্যি সত্যি তুমি চাকরি করবে যার জন্য আমার চাকরি করতে বাধা ছিল সে যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে তখন চাকরি করতে আবার আর আপত্তি কোথায় লেকিন তোমার বাবা যদি আপত্তি করে বাবার কথা রাখতে আমি যখন আমার জীবন থেকে সর্বস্ব ত্যাগ করে দিয়েছি তখন আমার কথা রাখতে বাবা নিশ্চয়ই আমাকে চাকরি করার অনুমতি দেবেন আর আমি তৈরি হয়ে থাকবো কখন কোথায় যেতে হবে আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন চলুন নিয়ে যাবো আমার বসের কামনা করতে হবে চাপানি নিউয়া ফর্মে চাপা সুন্দর যৌবনে তাজা খুশবু পান করে বস যদি খুশ হন আমাকে भी খুশ করতে বস আমাকে দুয়াতে ধরে দেবে গোচ্ছা গোচ্ছা রুফিয়া রাস্তার কম্পিউটার আমার সব প্ল্যান বানচাল করে দিচ্ছে তাই তো মাঝে মাঝে চয় কোন ময়নার মতো ওকে আমি না বিশাল নেই ও কাজ করলে আপনি আমার ভুল করবে এটি একদিকে অগ্রগমনী আপনি এসে গেছেন আসবো না স্লো পাস করে ধরে বাড়িতে বসেছিলাম বৌদি রিকোয়েস্টে আপনি আমার হাতে কোন কেস তুলে দিয়েছিলেন কেসের মেয়েটা কি খুঁজে অগ্রগমনী আমি যদি কম্পিউটার এই দুনিয়া থেকে সরে দিই তাহলে বিষয় সম্পত্তি আমি আমার নিজের করে পাবো তো না পাঠাই আপনার বাবা এই উইলের জন্য আপনার বাবা স্বেচ্ছায় সরকারে উইল করে গেছে যে কঙ্কন বাবু জীবন দশায় আপনি শুধু ভয় করতে পারবেন দৈবত যদি কঙ্কন বাবু মৃত্যু হয় আপনার বাবার সমস্ত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে দেবে
আপনার চরিত্রহীনতা এবং অসংযত আচরণের জন্য আপনার বৈমাত্রিক ভাই কঙ্কনকে তিনি কি বলেন স্যার? কিছুই করবো না, বরং তোমার এই গুড আইভাইয়ের জন্য সে কি এই সামান্য কাজের জন্য 10,000 টাকা ফিস? সামান্য কাজ নয়, সামান্য কাজ নয়। যদি পারে টাকা দিন মগাইনি কোনো দিন। সে কি আশা? ওদের জন্য আজ আমি আমার জীবনে প্রতিষ্ঠা পেলাম। গত 2 বছর ধরে মায়ের গান চলা বাবার উপদেশ শুনতে শুনতে আমার প্রাণটা অবস্থাগত হয়ে গেছে। এবার মাথা উঁচু করে তার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, আর আমি বেকার নই, আর আমার উপার্জনই নই। আমার মা বাবা আমার জন্য যা করতে হয়নি সেই অসাধ্য সাধন করছে আমার বৌদি, শহর থেকে আনা দাদার বউ বিউটি। আগুন জ্বালাবি তখনই যাবে হাজির ওই গানগুলি বাড়িতে কেন তোমরা আমাকে এখানে আনলে? আমি তো আমার খিদের জ্বালায় কাঁদি না, আমি তো চল বলে চিৎকার করে তোমাদের শান্তি ভঙ্গ করি না। আমি তো মরা মানুষের মতো ওই অন্ধকার ঘরের বসে নীরবে শুধু কাঁদি। তুই কি করেছিস কঙ্কনকে? তুই এইভাবে চাবুক মেরেছিস? কি করবো বস, ও যে কিছুতেই আসছে আর এখানে রাজি হচ্ছিল না, তাই বাধ্য হয়ে ওকে চাবুক মারতে মারতে এখানে নিয়ে এসেছি। অন্যায়? হ্যাঁ অন্যায়। তুই কি জানিস না কঙ্কন আমার আপন ভাই? দেখি আজ হঠাৎ অন্য সুরে কেন কথা বলছেন বস? আমি ওষুধ ছিলাম, তাই তো আমি এই রতনের মতো ভাইকে আমি চিনতে পারিনি। আমি মহা অন্যায় করেছি রে ভাই, তাই তো আমি তোর বড় দাদা হই তোর কাছে আমি ক্ষমা চাইছি। তুই আমার সব অপরাধ ক্ষমা করে দে রে ভাই, সব অপরাধ। শয়তানের মুখে তুমি রে রসু, শয়তানের মুখে অমৃতের বাড়ি। তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কি আছে? যদি একটা দাদা এই জীবনের প্রতি আজ আমার ভীষণ ঘৃণা ধরে গেছে ভাই। তাই তো আমি ঈশ্বরকে ডেকে বলি, এই ঈশ্বর আমি মহা পাপ করেছি, আমাকে তুমি ক্ষমা করো না দয়াময়, আমাকে তুমি ক্ষমা করো না। ঈশ্বরের বিচারে শাস্তি তুমি পাবেই দাদা। আমি তো তাই চাই তোর হাতে শাস্তি হোক, আমার উপযুক্ত শাস্তি। কোন সূচনার অস্তিত্ব তোমার সব পাপ ধুয়ে গেছে দাদা। তাই তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমার সমস্ত দুঃখ ম্লান হয়ে গেছে। যার হৃদয় এত মোহন, আমি কিনা তুই যা রমজা, তুই যা বাবুদিকে বলবি আজ থেকে কঙ্কু আর আমার খাবার টেবিল যাতে একই সঙ্গে সাজিয়ে রাখি। ঠিক আছে বস। আসুন এখনই কি কঙ্কুরের জন্য চাদরা প্যান্ট আর চাদরা শাড়ির অর্ডার দিয়ে আসবি। আমি এখনই যাচ্ছি বস। আর একটা কথা, আজ থেকে কঙ্কু না আমার পাশে রুমে থাকবি, বুঝলি? ইয়েস বস, আমি সবই ব্যবস্থা করছি। তোমার এই মনের পরিবর্তন আমাকে অবাক করে দিতে গেছে দাদা। তবু আমার ভয় হয়, এত সুখ আমার কপালে সইবে তো? আমি যখন হয়েছি তোর আর কোনো চিন্তা নেই ভাই, এবার থেকে তোর সমস্ত দায় দায়িত্ব আমার। হ্যাঁ একটা কথা কিন্তু আমি বলতে ভুলে গেছি, আমি ঠিক করেছি তোর নামে একটা ওষুধের কারখানা খুলবো। এ তো খুব ভালো কথা দাদা, কিন্তু ওষুধের কারখানাটা আমার নামে কেন? ওটা তো তোমার নামেই করলেই পারো। না ইয়ে মানে এই এত বড় একটা এখন টাকা আমি কোথায় পাবো বল? তাই ভাবছি তোর নামে সম্পত্তি বিক্রি করে। না না দাদা, আমার সম্পত্তি আমি বিক্রি করবো না। বুঝছিস না কেন? তোর সম্পত্তি একবারে ডবল হয়ে যাবে।
মানুষকে অসৎ পথে নিয়ে যায় দাদা, তাই আমার যেটুকু আছে আমি সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে চাই। আমার ভুল বুঝো না দাদা, আমার পক্ষে সম্পত্তি বিক্রি করা সম্ভব না। আমি যত স্থির করেছি তোর সম্পত্তি আমি বিক্রি করবোই। এই জন্যই বুঝি এতক্ষণ ভালো মানুষ থেকে নকল কান্না কাটছিলে। আমি জানতে চাই সই করবি কি না? না বহুবার তুমি মৃত্যু ভয় দেখে আমার সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছো। আমি জীবিত থাকতে এই আমার সম্পত্তির একটা কানা করিও তোমাকে স্পর্শ করতে দেবো না। পারবো না। কিছুদিন তোকে আমি সুস্থ স্বাভাবিক বাঁচতে দেবো, কিন্তু না তুই যখন সুস্থ স্বাভাবিক বাঁচতে চাইছি না তখন আমার আর কি করে থাকতে পারবো। এই রমজান রমজান ইঞ্জেকশন না ওই ইঞ্জেকশন আমাকে দেবে না, ওই ইঞ্জেকশন ওষুধ চলবে না, আমি কিছুতেই সইতে পারি না, আমি কিছুতেই সইতে পারি না। সারা শরীর দাম দাম করে চলতে থাকে। আজ থেকে ওকে দুবেলা প্রয়োজন ইঞ্জেকশন দিবি। আজ থেকে আমার এক পুরো খাবার এক বিন্দু জলে যায় না পৌঁছায়। মুক্তি দাও বাইরে বেরিয়ে আসতে না পারে। চল আমি ভাবতে পারছি না কেমন করে এই রাজকালের কাছ থেকে ওই সম্পত্তি আমি লিখিয়ে নেবো। তবে কি আমি পাগলাটার কাছে হেরে যাবো? নো নো নেভার। ওই রাজকাল থেকে আমি চুনা সাত সাত আছে আপনার দিল ওরা দিল প্যারি চাপা। চুন্নে বাবু এই তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? তোমার নাম কি তাহলে চাকর? তুমি চাকরি করতে এসেছো? দেবো আমার কামনার ড্রয়িং হবে তোমার আসল স্যার। তোমার যৌবনের মধু ঢেলি আমার মনে তোমার এ তুমি আমাকে কোথায় নিয়ে আসলে চুন্নে বাবু? চাকরির লোক দেখে তুমি আমাকে মদরানা দিন সাহারে দেহ বহুত বড় মশলা তোমার। ওই মালমনা দিয়ে বসকে খুঁজ করো, দেখবে রূপালি রোজগার হবে আর জিন্দিয়ারে भी এনজয় করতে না। পারবে। আমি পাঠ্য মাস্টারের মেয়ে, ইজ্জত বিক্রি করে টাকা ইনকাম করার প্রবৃত্তি আমার নেই। তুমি যে এত নীচ সেটা আমার জানা ছিল না। আমি চললাম। কোথায় যাবে চাকরি? চাকরি করতে চাই ইনকাম না দিয়ে চলে যাবে? যত সহজে ইঁদুর খাঁচার মধ্যে প্রবেশ করতে পারে হাজার চেষ্টা করলেও সেই ইঁদুর খাঁচা থেকে বেরোতে পারে না। খবরদার বলছি, আসবে না আমার কাছে, এগিয়ে আসবে না বলছি। আজ আমি তোমার প্রথমে নেব লজ্জার ইন্টারভিউ। এই ঘরের মধ্যে পাকুর কেমন আছে? তোমাকে উলঙ্গ করে সারা শরীরে মাপ দেবো আমি যৌবনে পানি করবো। তোমরা কি সব পরিচ্ছন্ন হয়ে হেজরে সাজা বসে আছো? অসহায় নারীর আত্মনাথকে তোমাদের কানে পৌঁছাচ্ছে না? তোমরা কি সব হাতে চড়ে হয়ে বসে আছো? দেখ তোমাদের, দেখ শত দেখ তোমাদের।
সামনে থেকে দেখবো। আমি জানতাম তুমি কোনো বাধাই আমার শুনবে না। এত কাছ থেকে তোকে আমি কখনো দেখিনি। কি দারুণ লাগছে তোমার বৌদি। এই ইডিয়েট, তুমি আবার আমাকে বৌদি বলে ডাকছো কেন? বলবো না, তোকে কি বলবো ডার্লিং? ছাড়ো ছাড়ো, আমার ভীষণ লজ্জা করছে। ওগো লজ্জাবতী, তোমার লজ্জার পাহাড়ে ফুল দিয়ে ডাকা ঘুমন্ত মনটা কি একটু একটু জাগিয়ে তুলু। আর আমি তোমার প্রেমের মধুকর হই, তোমার মনের গভীরে বাঁধি ভালোবাসার মাথা। আর আমি পারছি না কৌশিক, আমাকে তুমি হারিয়ে যেতে চাই। তোমার ভালোবাসার জোরে তুমি আমাকে ভাসিয়ে নিয়ে যাও কৌশিক, মাই ডার্লিং। ইউ মাই ডার্লিং, ও মাই সুইটহার্ট। আরে অর্ক, এসো এসো এসো। কি হলো দিদি, তুমি অমন করে চোখ করে দিলে? অর্থকে আসল কারণটা বুঝিয়ে বলো। বোঝাবার কিছু নেই, যা বোঝার আমি তা বুঝে নিয়েছি। দাদা দাদা, কি হয়েছে রঘু? এমন করে ডাকছিস কেন? ও কিছু না ধ্রুববাবু, ও কিছু না। এই আপনার উকিল ভাইটি। দেখি আপনি আমি দুটোই মাত্র। হ্যাঁ, মাস্তু তো বলছো কেন কৌশিক? আমার তো নিজের কোনো দাদা নেই। ইনফ্যাক্ট তুমি আমার আপন দাদার চেয়েও বেশি আপন। আপন দাদার চেয়ে বেশি আপন হলে তুমি ওর নাম ধরে রাখছো কেন? এটাই তো আধুনিক সমাজের কালচার দাদা। একজন আধুনিক সমাজ, যে সমাজের ছোট বোন তার বড় দাদাকে উপযুক্ত সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে সমাজের কথা শুনতে আমার ভীষণ লজ্জা করে। আপনার এই অকল ছিল তাদেরকে আমার কিছু লজ্জা করছে ধ্রুববাবু। What do you mean? I want to mean that. বিউটি ভুল করেছি। এই কলকাতা মহানগরীতে তাবর ফিশারিম্যানরা বিউটিকে আমি হাবুডু পাচ্ছি। আর আপনার মধ্যে একটা শিয়াল হট পড়ে গেছে, শিয়াল রাজার ঘর করতে এসেছে। বিউটি তার ব্যাখ্যা দিতে পারছে না। কি করে ব্যাখ্যা দেবো দাদা? এবারে সবাই চায় আমি শাখা সিঁদুর আলতা পরে আদিকালের বত্তি বুড়ি সেজে বসে থাকি। এই সেই জন্য তো আমি অনেক রাতে আপনার ওই মডার্ন কাস্টিংটা পাঠিয়েছিলাম। এই অল্পবাবু, এই যে আপনার চুল যাবে। দেখি আরো 50,000 টাকা। অর্ঘকে এভাবে লোক দেখে কাজটা আমি ঠিক করছি না। কে ঠিক কে ভুল তা আপনি নয় ধ্রুববাবু। সময় আসুক, সময় হবে আসল বিচার। যেদিন তুমি বুঝতে পারবে এ সঠিক, আপনি না আমি চলে। দাদা, এর অবিচার ব্যভিচার আমি কিছুতেই সহ্য করবো না। আমি যখন ধর্ম সাক্ষী রেখে বিউটিকে বিয়ে করেছি, তখন বিউটি হবে আমার ভাইদের কাছে মায়ের সমান। আমিও তো বৌদিকে দিন রাতে একই কথা বলি দাদা। কি বলিস? কি বলিস? চুপ করে থাকিস না বল অর্ঘ। আশা নিরাশার তোরাই আমাকে না রাখি, সত্যি করে বল তুই বৌদিকে কি বলে রাখিস? বৌদি, তুমি আমার মায়ের মতো। তোমার দুচোখে খুঁজে পাই মাতৃস্নেহের মধুর ছায়া। মুখে যেন ফুটে আছে মমতাময়ী মায়ের মধুর হাসি। আমি মাতৃস্নেহের কাঙাল বৌদি, আমাকে তোমার চরণে ঠাঁই দাও। দিলাম ভাই, কারণ বৌদি তো মায়েরই সমান। ওঠো ওঠো। Shut up! এই নোংরা নাটক তুমি এই মুহূর্তে বন্ধ করো। বাস্তব থেকে তো নাটকের সৃষ্টি। সত্যি দাদা, আমার এই বৌদি গুণের কোনো তুলনা হয় না। আমার এই মাতৃসমা বৌদি অপার সে মমতার দান আমি জীবনে ভুলবো না দাদা, আমি জীবনে ভুলবো না। দেখলে ছেলেটার কাণ্ডটা, দেখলে তো তুমি? হ্যাঁ দেখলাম, আর শুধু দেখলাম না, শুনলাম। এবার আমি কিছু বলি। কি বলবে বলো? তোমার মধ্যে লজ্জা বলে কি কোনো বস্তু নেই? একটা বাঙালি বাড়ির বউ হয়ে নির্লজ্জর মতো পোশাক পরে ঘুরে বেড়াতে তোমার রুচিতে এতটুকু বাড়ছে না? কারণ আমার রুচিতে বাড়ছে না, কারণ আমার এই ওল্ড, তোমাদের ওই ওল্ড কালচারের শিক্ষার সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। আমি শিক্ষিতা, আধুনিকা, তাই যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে আমি যা খুশি তাই করবো। না, তোমার বিকৃত রুচির খিদে মেটাতে আধুনিক সভ্যতার স্রোতে আমার বংশের মান সম্মানকে তুমি ভাসাতে পারো না। তোমার মনে রাখা উচিত তুমি একটা ভদ্র বাঙালি বাড়ির গৃহবধূ, তার চেয়ে বড় পরিচয় তুমি আমার স্ত্রী। ওফো, আচ্ছা ধ্রুব, তুমি অন্ধ। এই জানো তো, অর্ক বলছিল ওই প্যারাডাইস হলে একটা নাকি রোমান্টিক অ্যাডাল্ট ইংলিশ সিনেমা চলছে। চলো না আজকে ইভিনিং শোতে গিয়ে দুজনে পাশাপাশি বসে রোমান্সটা ক্লিন করি। রোম্যান্স? হ্যাঁ, তারপর কোনো পার্কে বা গার্ডেনে গিয়ে সে নিচে পাশাপাশি বসে যখন রাতে তারার মালা করবো, তখন একটু একটু করে যখন চাঁদ উঠবে, তখন তোমার মনের সমস্ত লজ্জা অস্ত যাবে। তখন আধারের মুখে বইবে ওই জ্যোৎস্না রাতের জোয়ার। তখন তোমার হৃদয়ের সমস্ত লজ্জা অস্ত যাবে। সেই জোয়ারের মুখে তোমাকে নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ে গাইবো, এই মধুরাতে
এসো দুজনাতে এই মধুরাতে এসো দুজনাতে মিলে মিশে হই একাকার করে আনচান উদাসিনী মন করে আনচান যৌবনে ওঠে গো প্রেমের জোয়ার যৌবনে ওঠে গো প্রেমের জোয়ার এই মধুরাতে এসো দুজনাতে এই মধুরাতে এসো দুজনাতে মিলে মিশে হই একাকার উদাসিনী মন করে আনচান উদাসিনী মন করে আনচান যৌবনে ওঠে গো প্রেমের জোয়ার যৌবনে ওঠে গো প্রেমের জোয়ার তুমি চাঁদনি রাতের চাঁদ ও গো প্রিয় আমার জীবন আকাশে আমার জীবন আকাশে তুমি চাঁদনি রাতের চাঁদ ও গো প্রিয় আমার জীবন আকাশে আমার জীবন আকাশে এই ছোট লোকের মেয়ে দেখতে পাচ্ছিস না এখানে আমি আমার স্বামীর সঙ্গে প্রেম করছি এখানে এসে নেকামি করে গান গাইতে তোর লজ্জা করছে না আমার বড্ড ভুল হয়ে গেছে বৌঠান তোমাকে তোমাকে তোমার স্বামীর সঙ্গে প্রেম করতে দেখে আমার স্বামীর কথা যে মনে পড়ে গেছে তাই তো নিজের অজান্তে কখন যে আমার স্বামীর ভালো লাগা সেই গান গানে আমার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে আমি বুঝতেই পারিনি আর কখনো কখনো এমন ভুল হবে না বৌঠান আর কখনো এমন ভুল হবে না। হ্যাঁ আমার স্বামীর সঙ্গে প্রেম করতে দেখে ওর নাকি ওর স্বামীর কথা মনে পড়ে গেছে ওর স্বামীকে যেন আমার স্বামীর মতো দেখতে আমার সন্ধ্যার ওষুধটা কি মামা তুমি কেমন পোশাক পরেছো বাড়ির বউ হয়ে তুমি কেন বাড়ির বউ বলে কি আমি সবসময় শাড়ি পরে ঘুমটাতে থাকবো তার কি মানে আছে আছে বৌমা আছে আর সে মানে বোঝার শিক্ষা বোধহয় এখন তুমি অর্জন করে উঠতে পারোনি আপনার কাছ থেকে আমি ওই কাচ্চারি শিক্ষাটা ভিক্ষা নিতে চাই না চলে এসো ধ্রুব আমাদের শোয়ের টাইম হয়ে আসছে চলো কি এই সন্ধ্যাবেলায় তুমি সিনেমা দেখতে যাবে কেন বাড়ির বউ বলে কি সিনেমা দেখতে যাওয়াটা অন্যায় আমরা নয় বাবা তো তোমাদের মডার্ন কালচারের সিলেবাস সম্বন্ধে বিশেষ কিছু জানেন না তবে তোমাদের সিলেবাস অনুযায়ী এই যুগের আধুনিকা বউদের বিশেষ করে আমার মতো শহর থেকে আনা অতি আধুনিকা বউদের চমৎকার একটা ব্যাখ্যা দিচ্ছি শোনো ব্যাখ্যা আবার কি এই যুগের আদর্শ কুলগত তাদেরই বলে যারা স্বামীকে ডিঙিয়ে টেম্পোরারি স্বামীর হাত ধরে পার্মানেন্ট প্রেমের আসর চলায় যারা বিবাহিত হয়ে অসভ্যতার সঙ্গে পাল্লা দিতে কুমারী সাজারে বিকৃত বাসনায় শরীরের চৌলস বানাতে চায় আর আর যারা স্বামী ঘর সংসার ত্যাগ করে বয়ফ্রেন্ডদের হাত ধরে নাইট শোতে দেখতে চায় ইংলিশ জঘন্য ব্লু ফিল্ম শোনো ধ্রুব তোমার লেকচার শুনে আমার হাততালি দেওয়ার সময় নেই তোমার ইচ্ছা হলে তুমি আসো না হলে আমি অর্ককে নিয়ে চললাম কোনো প্রতিবাদ না করে তুই হাসছিস দেবো প্রতিবাদের ভাষা আমার বোবা হয়ে গেছে বাবা ফুলের মালা ভেবে যাকে আপনারা আমার গলায় পরিয়ে দিয়েছেন কাঁটার মালা হয়ে আমার সর্বাঙ্গ আজ ক্ষত বিক্ষত করে দিচ্ছে তাই তো আজ আর আমি তাকে ছুঁড়ে ফেলতে পারি না আবার ধরেও রাখতে পারি না বাবা এর জন্য আমি দায়ী রে ধ্রুব এর জন্য আমি দায়ী আমি বড় স্বপ্ন দেখতাম রে আমার ধ্রুবর বিয়ে দিয়েই এ সংসারে লক্ষ্মী প্রতিমার মতো বৌমা আনবো সেই লক্ষ্মী মায়ের আগমনে আমার সংসার হাসি আনন্দে ভরে উঠবে মা আমার রোজ সন্ধ্যাবেলায় জ্বালাবে তুলসী তলায় মঙ্গল দ্বীপ সারা বাড়ি ভরে উঠবে মধুর শঙ্খ ধ্বনিতে বকুল দিদি বকুল লক্ষ্মী মায়ের গান গাইছে বকুল দিদি বকুল হ্যাঁ রোজ সন্ধ্যায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জেলে এই সংসারের মঙ্গল কামনা করে গো ঠাকুর ঘরে বসে সুন্দর সুরে পূজা করে সংসারে মঙ্গল কামনায় বৌমার যা করা উচিত একটা কাজের মেয়ে হয়েও বকুল কিনা তাই করছি হ্যাঁ গো কর্তা বাবু এই বকুল দিদি যখন এই মাথায় ঘোমটা দিয়ে ঠাকুর ঘরে বসে পূজা করে না এই তখন তাকে আমার বৌদিমণি বলে ডাকতে বড় ইচ্ছা করে গো বাবু
আমার ক্ষমা করো দাদা বাবু, আমি চাকর বাকর মানুষ, হয়তো কি বলতে কি বলে ফেলেছি। রামু, তবে কি মনে হয় জানো কর্তা বাবু, বকুল দিদি কোনো সাধারণ ঘরের মেয়ে নয়, নিশ্চয়ই কোনো ভালো ঘরের বউ। এমন লক্ষ্মী পৃথিবীর মতন বউকে ফেলে ওর নিষ্ঠুর স্বামীটা। রামুদা তুমি চুপ করো। কেন চুপ করবে? আজ বকুলকে জিজ্ঞাসা করব কোথায় ওর শ্বশুর বাড়ি, কেনই বা ওর স্বামী। বকুল, আমি পূজার প্রসাদ নিয়ে এসেছি বাবা। পূজার প্রসাদ? হ্যাঁ বাবা, আজ কোজাগরি লক্ষ্মী পূজা, তাই সারাদিন উপোস করে আমি সন্ধ্যাবেলায় লক্ষ্মী মায়ের পূজা করেছি। তুমি লক্ষ্মী মায়ের কেন বাবা, কাজের মেয়ে বলে আমার কি পূজা করার অধিকারটুকু নেই? কেন নিজেকে তুমি চাঁদরানী ভাবছো বকুল? বাবা, তুমি তো এই সংসারের একজন। তাহলে প্রসাদ নিন বাবা। দাও। রামদা, তুমিও প্রসাদ নাও। হ্যাঁ দাও বকুল দিদি দাও। ধ্রুবকে প্রসাদ দিলে না বকুল? এই দিচ্ছি বাবা। আমাকেও মা লক্ষ্মীর প্রসাদ দাও বকুল। বৌমা অলক্ষ্মীর মতন এই সংসারে যে অমঙ্গল করে চলেছে, তুমি লক্ষ্মীর আরাধনা করে তার অন্তত একটু মঙ্গল কামনা করো মা। আজ তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব বকুল, আশা করি তার যথাযথ উত্তর দেবে তুমি। কি কথা বাবা? কতদিন আগে তোমার বিয়ে হয়েছিল? আমার বিয়ে সে তো অনেকদিন আগে বাবা। তোমার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি আমি ঠিক বলতে পারবো না। তুমি বলতে পারবে না? না বাবা, অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল তো, তাই শ্বশুর বাড়িটা ঠিক কোথায় আমার মনে পড়ছে না। তোমার শ্বশুর শাশুড়ি নেই বোধহয়? না, আছে বাবা, আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই আছে। তোমার স্বামীর নাম কি? হিন্দু বাড়ির বধূ আমি, স্বামীর নাম কি মুখে আনতে আছে। আচ্ছা বকুল, তোমার তো গুণের কোনো অন্ত নেই, তবু তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল কেন? আমি বলতে পারবো না মা। নিশ্চয়ই তোমার স্বামী একটা লম্পট চলে, নইলে আমার সতী সাথী স্ত্রীকে ছেড়ে কেউ পালাতে পারে? বাবা, তোমার শ্বশুর শাশুড়ি মানুষ নয়, একটা দানব। বাবা আপনি চুপ করো। কর্তাবাবু তো ঠিক কথাই বলেছে। শুধু কর্তাবাবু কেন, কোনোদিন যদি এই বকুল দিদির স্বামীর সঙ্গে আমার কোথাও দেখা হয়, তাকে গলায় গামছা দিয়ে টানতে টানতে আমি বকুল দিদির পায়ে ধরে ক্ষমা চাইবো। দোহাই রামদা দোহাই, আমার সামনে আমার স্বামীকে এমন করে অসম্মান করো না। স্বামী আমার কাছে আমার দেবতা। দেবতা নয় বকুল দিদি, দেবতা নয়, সে একটা দানব। যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, সে স্বামী থাকার থেকে না থাকাই ভালো বকুল দিদি, না থাকাই। রামদা, এবার তুমি যাও বকুল, লক্ষ্মী পুজো করে সারা দিন তোমার কিচ্ছু খাওয়া হয়নি। বাবা, আপনিও ঘরে চলুন, আপনার জন্য আমি দুধ গরম করে নিয়ে আসছি। আমার জন্য আর কত কষ্ট করবে বকুল? অক্লান্ত সেবা দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছো। তুমি নিজে না খেয়ে ঠিক সময় মতো আমাকে খাইয়েছো। গোটা সংসারের কজন বৌমা তার শ্বশুর শাশুড়ির প্রতি এই কর্তব্য পালন করতে পারে বলতে পারো বাবা? অথচ তুমি একটা চাকরানি হয়েও। বাবা, তাই তো মাঝে মাঝে আমার বলতে ইচ্ছে করে, তুমি যদি আমার বৌমা হতে বাবা, তাহলে আমার আয়ু বোধ হয় আরো 10 বছর বেড়ে যেত। আমার আয়ু বোধ হয় আরো 10 বছর বেড়ে যেত। মানুষটার মনে বড় ক্ষোভ বকুল। শুধু তোমার মুখের দিকে তাকিয়ে মানুষটার যে সব মনের ব্যথা ফুলে আছে। তাই তো আমি তোমাকে অনুরোধ করছি মা, কখনো তুমি যেন এই মানুষটাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে তুমি চলে যেও না মা।
আমি আপনার কথা রাখার আপ্রাণ চেষ্টা করব মা। দাঁড়াও মুকুল। কিছু বলবে? অধিব্রত সতীসাত্রী স্ত্রী তুমি, তাই তো তোমার এই পাষণ্ড স্বামীর সামান্য অপমান তুমি সইতে পারো না, কিন্তু তার বুক ফাটা হাহাকার সেটা তুমি কেমন করে সইছো বকুল? আমি এখন যাই আমা। চমৎকার চমৎকার তোমার অভিনয়। সবার সামনে স্বামীকে আসামি দাঁড় করিয়ে বিবেকের চাবুক মেরে তার হৃদয়টাকে জর্জরিত করে তুলেছ, আর সবার সামনে ভালো শাস্তে বলছো স্বামী আমার কাছে দেবতা। দেবতা যদি, তবে কেন কেন তুমি সবার সামনে আমাকে দানব সাজিয়ে রেখেছো? দানব নয় গো, দানব নয়, আমার হৃদয় মন্দিরে আজীবন তোমাকে আমি দেবতা সাজিয়ে রাখবো। কি লাভ? পূজা যদি নাই দেবে, তাহলে হৃদয়ের আধার কক্ষে দেবতা সাজিয়ে বন্দি রেখে কি লাভ? আমি যে নিরুপায়। নিরুপায়? সম্পর্কের অধিকারে স্ত্রী তার স্বামীর কাছে আসবে, তাতেও সে নিরুপায়। কিন্তু যদি অকালে মৃত্যু কোনোদিন আমাকে টেনে নিয়ে যায়, সেই নিরুপায় হয়ে আমার দেওয়া সিঁদুর স্মৃতিতে ধারণ করে সদবাসে যা বলতে পারবে তো আমার স্বামী জীবিত। তুমি চুপ করো, তুমি চুপ করো। বেশ, আমি করছি ওগো। তবে তাই হোক বকুল, সেই দিনটার জন্য তুমি অপেক্ষা করে থাকো। যেদিন আমি জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাবো, সেদিন সত্য হবে রামুদার নির্মম মুক্তি। যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, সে স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। আমার জীবন থেকে আমি তোমাকে কখনোই হারাতে দেব না গো। আমি স্বীকার করছি, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, আর আমি তোমার জীবন মরণের সহধর্মিণী প্রিয়তমা স্ত্রী। এসো বকুল, আজ যখন সমস্ত দ্বিধা সংকোচকে পিছনে ফেলে আমার কাছে ধরা দিয়েছ, তখন আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। আজ থেকে শুরু হোক তোমার আমার এক নতুন জীবন। এসো বকুল, এসো এসো আমার কাছে, এসো আমাকে ধরা দাও। ওঠে চাঁদটা জাগি রাতটা, ওঠে চাঁদটা জাগি রাতটা, ফোটে চুপি চুপি রাতে ফুলটা, ফোটে চুপি চুপি রাতে ফুলটা, ওঠে চাঁদটা জাগি রাতটা, ওঠে চাঁদটা জাগি রাতটা, ফোটে চুপি চুপি রাতে ফুলটা, ফোটে চুপি চুপি রাতে ফুলটা, ওঠে চাঁদটা জাগি
পেলাম জীবনে, আমি কি পেলাম, কি পেলাম, কি পেলাম। খুশির হাসি হাসতে গিয়ে কেঁদে শুধু গেলাম, খুশির হাসি হাসতে গিয়ে কেঁদে শুধু গেলাম, ভালোবাসা হলো চেনা। কি পেলাম আমি, কি যে পেলাম, কি পেলাম আমি, কি যে পেলাম, কি পেলাম আমি, কি যে পেলাম, কি সুরের বাচ্চা কৌশিক লাহিড়ী, সুরের বাচ্চা কৌশিক লাহিড়ী আমাকে প্রমোশন দিয়ে চাপা থেকে মিস চম্পাকলি বানিয়ে দিয়েছে। তাই তো মাত্র 10 দিনের চাকরিতে ইনকাম করেছি 10,000 টাকা, 10,000 টাকা। আমি তো হাসছি, আমি তো হাসছি, তাহলে আমার চোখ থেকে তো জল আসছে কোথা থেকে? তবে কি এই চম্পাকলির অন্তরে ঘুমিয়ে থাকা চাপাটা গুমরে গুমরে কাঁদছে না। ওই হারামজাদি চাপা একদম কাঁদবে না, এইবার কাঁদলে তোকে আমি এখন রাতের মক্ষীর রানী মিস চম্পাকলি, ওইসব বাবুদের কামনার বাজারে মুঠো মুঠো যৌবন বিক্রি করাই আমার ডিউটি। কে হাসছে? স্টপ স্টপ স্টপ, আদারওয়াইজ আই উইল শুট ইউ। কে গুনাগর কে? হাতটাতে তো খেপে গেলে কেন? কে? বিউটি? বিউটি বিউটি কেন বলছো? আমি তো তোমার চাপা। কি নাইস লাগছে তোমার, যেন মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছি অযোধ্যা ইলোরার ভুয়া চিত্রী, এক একটি জীবন্ত মডেল। অজন্তা ইলোরা নয় বস,
আমি যৌবনের মধু ঢেলে এমনি করে তোমার মনের সেবা করতে চাই। আরে মনের চোলায় লাগলে আগুন হয় রে চমৎকার, আর জলের ছিটা মেঘে না যদি আপনার জীবনের একমাত্র কামনা বাসনা হয় তাহলে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। নতুন কাজ নিজের ভাইকে আপনি এইভাবে ঠকাবেন? বল তোমার ছেলে কখনো ভাই হতে পারে না। শোনো জন্ম করে এই কাজটা করতে পারলে যৌবনের মধ্যে সব ঠিক আছে। কৌশিক লাহিড়ী আছে। এই চম্পাকলি ইচ্ছে করলে তার যৌবনের আগুনে তোমাদের মতো কামান্ত জানোয়ারকে যে কোনো পুড়িয়ে চালিয়ে শেষ করে দিতে পারে। এই চম্পাকলি ইচ্ছে করলে তার যৌবনের মধু পান করে ওই পাগলা কঙ্কনকে পাগল করে দিতে পারে। আর তারই প্রমাণ দিতে আমি রমজান এখন থেকে সম্পূর্ণ দায়িত্ব আমার। কিন্তু নয় রমজান, এতদিন তোমরা ভয় দেখে চাবুক মেরে যে কাজ ওকে দিয়ে করা
করাতে পারোনি সেই কাজ আমি আদায় করব আমার ভালোবাসা দিয়ে। হ্যাঁ, ভালোবাসা দিয়ে। পাষাণ পুরীতে থেকে তোমার হৃদয়টা পাষাণ হয়ে গেছে, তাই তো মানুষের দুঃখ ব্যথা বেদনা সেই পাষাণ ভেদ করে তোমার হৃদয়ের গভীরে প্রবেশ করতে পারে না। এটাই তো রমজানের ডিউটি রে স্যার। এই রমজানের জন্য যখন কোনো আপনি দু চোখে পানি করে, তখন খুশির আনন্দে রমজানের চোখ দুটো চকচক করে ওঠে রমজান। আর যখন কোনো আপনি রমজানের হাতে চাবুক খেয়ে মরণ যন্ত্রণায় ছটফট ছটফট করতে থাকে, তখন রমজানের এই পাথর দিনটা দিন করে অট্ট হাসি আছে ব্যবসা। রমজান, দিন করে অট্ট হাসি আছে। রমজান, রমজান, রমজানটা মানুষ থেকে পুরোপুরি অমানুষ হয়ে গেছে, তাই তো ওর জীবনে স্নেহ মায়া মমতা ভালোবাসা বলে আজ আর কিচ্ছু নেই। ভালোবাসা স্নেহ মমতা আমার জীবনে এক মায়াময় মরিচিকা, দূর থেকে শুধু হাততালি দিয়ে রাখে, আর কাছে গেলে কোথায় যেন মিলিয়ে যায়। আমি তোমাকে ভালোবাসা দেব, সেই সঙ্গে দেব অফুরন্ত সুখের সন্ধান। তুমি আমার সুখের সন্ধান দেবে? হ্যাঁ দেব। ভালোবাসার মাঝে লুকিয়ে আছে অনাস্বাদিত এক স্বর্গের দুয়ার। তুমি আমার বুকে ঝাঁপিয়ে পড়ো, তোমাকে বুকে পড়ে এই স্বপ্নমধুর দেশে আমার ঘরে, হ্যাঁ আমার ঘরে নির্জন নিরিবিলিতে আমি তোমাকে নিয়ে প্রেমের লুকোচুরি খেলবো। এসো এসো, তুমি আমার বুকটা থেকে একবার তাকাও, তাকাও আমার বুকটা থেকে। তোমার মুখে তো দেখতে পাচ্ছি শুধু জমাটবাঁধা চাপা কান্না। তুমি আমার মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো। তোমার মুখে তো দেখতে পাচ্ছি আমার ময়নার বেদনার ছবি, আর তোমার দু চোখে আমার ময়নার করুণ দৃষ্টি। বন্ধ করো, বন্ধ করো তোমার এই পাগলামি। সততার নামাবলী দিয়ে তুমি কিছুতেই নিজেকে ঢেকে রাখতে পারবে না। আমার শরীরের শিরায় শিরায় যেমন কামনা বাসনা ঝড় উঠেছে, তেমনি আমি তোমার শরীরে লোভ লালসার বন্যা বইয়ে দেব। এসো এসো বলছি আমার কাছে, এসো এসো। ঠিক এমনি করে আমার মন ময়না আমার মুখে ঝাঁপিয়ে পড়ে বলতো, দাদা তুই ছাড়া আমার আর কেউ নেই রে, তুই আমাকে এমনি করে চিরদিন ভালোবাসবি তো? তখন আমি আমার ময়নাকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে বলতাম, কেন বাঁচবো না রে পাগলি, তোকে আমি সারা জীবন এমনি করে ভালোবাসা দিয়ে আমার বুকের মাঝে আগলে রাখবো। ঠিক এমনি করে কিছু বলিনি, আমার ময়নাকে আমার বুকের মাঝে আগলে রাখতে পারিনি। ওরা চুরি করে আমার ময়নাকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছে। কঙ্কন বাবা, মেয়েটা, তুমি কি আমার ময়না হতে পারো না? চুপ করো, চুপ চুপ চুপ, একদম চুপ করো কঙ্কন বাবু, একদম চুপ করো। তুমি আমার ময়নার মতো আমার কপালে ফোঁটা দিয়ে বলতে পারো না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা। তোমার মতো দেবতার হৃদয়ে আমার মতো নোংরা পার্বণিতা কখনো স্থান পেতে পারে না কঙ্কন বাবু। কি বলো তুমি পার্বণিতা? তুমি তো আমার স্নেহ হৃদয়ের মধ্যে সত্য ফোঁটা অপরাজিতা। আমি যে কলঙ্কিনী, আমার কাছে মন চিরস্নিগ্ধ নির্মল মন্দাকিনী। ও গঙ্গা তুমি
তুই কাঁদছিস কেন রে পাগলি? আজ তো আমাদের বড় আনন্দের দিন। তুই তোর দাদাকে পেয়েছিস আর আমি পেয়েছি আমার হারিয়ে যাওয়া বড় মহিলাকে। হয়তো কোনোদিন ওরা মহিলার মতো আমাকে না না দাদা, আমি বেঁচে থাকতে কেউ তোমার গায়ে একটা কাঁটার আঁচড় লাগাতে পারবে না। শোনো দাদা, আজ থেকে আমার হাতে ছাড়া তুমি কারোর হাতে কিছু খাবে না। যত চালক মারুক, যত নির্যাতন করুক, কোনো কাগজে তুমি কিন্তু সই করবে না। ওই শয়তান জাল উইল তৈরি করে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চায়। দাদা। কিন্তু না, মরে গেলেও ওই দলিলে আমি সই করবো না। তাহলে কিছুতেই না, তাহলে মরা যায় না। দায়িত্ব কখন গেলে চম্পা করে তুমি কি তোমার যৌবনের চাল করে পাগলার হৃদয় স্বীকার করতে পারলে না? তবে কি আমাকে ভেবে নিতে হবে কি যে মিস চম্পা গলি একটা পাগলার কাছে হেরে গেছে? আবার কিছু কিছু হাড়ের মধ্যে যে এত আনন্দ লুকিয়ে থাকতে পারে এটা আমার আগে জানা ছিল না। চম্পা গলি সরি স্যার, এক্সট্রিমলি সরি। চম্পা গলি ওই পাগলার চোখে চলি তোমার কোমল হৃদয়ে করুণা জন্মালেও এই কৌশিক রায়ের পাষাণ হৃদয়ে কখনো বলবে না। দাদা, শোন কাকর, যেভাবে হোক তোর নামে সম্পত্তি আমার চাই। তাই তোকে আজ শেষবারের মতো বলে দিচ্ছি, এই দলিলে তুই সই করে দে। আমি আগেও বলেছি আর আজও বলছি, সই আমি করবো না, করবো না, কিছুতেই না। সই যখন করবি না তাহলে তখন তোকে অযথা বাঁচিয়ে রেখে তো আমার লাভ নেই। এবার তুই মোড়ার জন্য প্রস্তুত তো লাগছে। এই পাগলাটাকে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে ওর রুমে পৌঁছে নে। ওর জ্ঞান ফিরলে আমাকে সংবাদ দিবি। আর ওর সঙ্গে একটা শেষ বোঝাপড়া আছে। ঠিক আছে বল, আমি বলছিলাম কি ব্যাগের মাথায় কিন্তু পাগলা টাকা করে খতম করে বলবেন না, তাহলে কিন্তু নিজেই ঠকে যাবে। কতগুলো অবাস্তব প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কঙ্কনকে বস করতে এসে মিস চম্পাগুলি নিজেই বস হয়ে গেল। এত বেশ ইঞ্জেকশন করা সত্ত্বেও কঙ্কন আজ পর্যন্ত পঙ্গু করা গেল না কেন? তবে কি বিষের মধ্যে ভেজাল আছে? সেটাই তো স্বাভাবিক কৌশিক। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে বিষের মধ্যে থাকবে না কেন? আমি তো আমার নিজেই তো কি বিশ্বাস করতে পারছি না। এই তুমি হঠাৎ ওই মিটমিটে শয়তান ধ্রুবর উপর আমি চরম প্রতিশোধ নিতে চাই। আমার ধারণা ওই বাড়ির চাকরানি বকুলের সঙ্গে ওর কোনো গোপন সম্পর্ক আছে। তাই আমি চাই। কি চাও বলো? তুমি তো জানো যে তোমার মনের চা পূর্ণ করতে এই কৌশল লাগবে তার জীবন দিতে পারে। জানি কৌশিক, তাই তো প্রথম জীবনে আমি তোমার জ্বলন্ত যৌবনে আমি ঝাঁপিয়ে পড়েছিলাম। তাই তো যেদিন তুমি জানতে পারলে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক আমার ওই সর্বাই কম করে, সেদিন আমার সঙ্গে সব সম্পর্ক সেট করতে ওই গায়ের ছেলে ঢুকুকে। নো নো নট এট অল, তুমি আমাকে সম্পূর্ণ ভুল বুঝছো কৌশিক। তোমার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি নেই বলে আমি তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করিনি। তুমি আমার সঙ্গে একটা সম্পর্ক সেট করে নিলে। সম্পর্ক বিচ্ছেদ করেছি তোমার চরিত্রহীনতার জন্য। এখন তোমার মতো ধ্রুব যদি ওইরকম ছাকরানি বকুলের সঙ্গে ব্যভিচার করে তাই ওই চাকরানি বকুলকে ওই গাঙ্গুলি বাড়ি থেকে তোমাকে কিডন্যাপ করতে হবে। তোমার স্বপ্ন সুন্দরী এই বিউটিকে নো 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 ডোন্ট টাচ মি। আগে তুমি তোমার কাজটা কমপ্লিট করো, তারপরে আমি আমার কথা মতো তোমার কাছে ধরা দেব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? চলি গুড বাই। তুমি চলো দিকে আমি তো একদিন রিয়াজ হয়, আমি তো একদিন বিউটিকে নিয়ে অনেক সুখের সঙ্গে দেখেছিলাম। আর এখন শুধু একমাত্র গাঙ্গুলি বাড়ি থেকে না 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 খেয়ালেরও কাজ আছে। তাই শুধু মুখের কথা নয়, কাজের কাজ করে তার ক্ষমতা